সামনের ঘরের বউটার স্বামী যে রাতে ফিরল না, সে রাতে আমায় কেউ কোনো খবর দেয়নি। ওরা এমনিতেই আমায় একটু আলাদা ভাবে। আমি হচ্ছি চাকরি করা মেয়ে, আমার কাপড় চোপড় অন্যরকম। কদিন আগে ঝোলার ভেতর থেকে একটা বাচ্চা বের করে তাক লাগিয়ে দিয়েছি ওদের। সারাটা বস্তি অপেক্ষা করছিল কখন এই বউটার স্বামী ফিরে আসবে। অনেক রাতে আমি আওয়াজ পাই, হয়তো তখন রাত 2টো কি 3টে বা আরও বেশি। কারা সব কথা বলছে ফিসফিসিয়ে। একটু পরেই গলার আওয়াজ বেড়ে যাচ্ছে। বাড়িওয়ালার যে ছোট ছেলেটা স্কুটার নিয়ে সেও ফিরল, সে আওয়াজও পেয়েছি। ওদের বড় ছেলেটা মানসিকভাবে অসুস্থ, মনে হয় সে জেগে নেই। সামনের ঘরের বউটা চাপা স্বরে খনখনিয়ে কিছু একটা বলল, নাকি কেঁদে উঠল। আমি কান পাতলাম দেওয়ালে। আমার পাশের ঘরের বউটার স্বামীও জেগে। স্বামী স্ত্রী বেরিয়েছে ঘর থেকে। পাশের ঘরের বউটাকে আমি কখনো কথা বলতে শুনিনি। আর একটা মেয়েলি গলার স্বর শুনতে পাচ্ছি, চেনা লাগছে না অবশ্য। এদের কজনের কণ্ঠস্বরই আমি চিনি। হ্যাঁ, আমি কি মেশি এদের সঙ্গে? আমি কি থাকি বাড়িতে ঠিক মতো? কিন্তু সমস্যাটা ঠিক কি? সামনের ঘরের লোকটা ঘরে ফেরেনি, তার বউ চিন্তিত। এটাই হচ্ছে ঘটনা। আরো খবর জানা যাচ্ছে যে লোকটা একটা বড় কোম্পানিতে চাকরি করেন। ভাড়া জমার হিসেব বাড়িওয়ালা যে খাতাটায় লিখে রাখে, সেখানে লোকটা লিখেছে নিজের কোম্পানির নাম লারসেন অ্যান্ড টুব্রো। হ্যাঁ, বলে কি? আমি কান পেতে শুনছি কি একটা যেন ইঞ্জিনিয়ার। বউটা খনখনিয়ে বলল, ক্যামাক স্ট্রিটে অফিস। বাড়িওয়ালার ছোট ছেলেটা শুধরে দিচ্ছে, না না, ক্যামাক স্ট্রিট নয়, কামাক স্ট্রিট নয়, আমার অফিস তো পুনম বিল্ডিংয়ের পাশে, আমি চিনি ক্যামাক স্ট্রিট। সবাই ভয় পাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, হাসপাতালে খোঁজ করা হবে কি। কিন্তু কোন হাসপাতাল থেকে শুরু হবে খোঁজাখুঁজি? এই এই ধর 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 ধর। বউটা অজ্ঞান হয়ে গেছে। আমি দরজা খুলে ওই নাইটি পরা অবস্থাতেই বাইরে বেরিয়ে রোয়াকে এসে দাঁড়ালাম। বউটার চোখে মুখে জলের ছিটে দেওয়া হয়, মানে ওরাই কেউ দেয় আর কি। বাইরে টিমটিমে আলোয় দেখা যায় ওর কপালের সিঁদুর ধুয়ে ধুয়ে যাচ্ছে। আমার পাশের ঘরের বউটা ফ্যাল ফ্যাল করে সব দেখছে। ওর মাথা ভর্তি স্প্রিংয়ের মতো কোঁকড়া কোঁকড়া চুল, কুচকুচে কালো গায়ের রং। আমার কাছে এসে জিজ্ঞেস করে, আপনার কাছে শরবত আছে? শরবত? মেয়েটি যেন জানেই যে আমার কাছে শরবত আছে, কেবল পাবার অপেক্ষা। আমি একটু ভেবে অরেঞ্জ স্কোয়াশের বোতলটা ওকে এনে দিলাম। ও একটা গেলাসে জলের সঙ্গে কিছু একটা মিশিয়ে, মানে ওই অরেঞ্জ স্কোয়াশেরই কিছুটা মিশিয়ে সামনের ঘরের বউটাকে দিল। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, শরবত খেয়ে নাও, শরবত খেয়ে নাও, শরীরে বল পাবে। বউটা শরবতে চুমুক দিচ্ছে আর কি যেন ভাবছে। ও কিন্তু কাঁদেনি। ওর গলার স্বরটাই এরকম খনখনে। পাশের ঘরের লোকটার সঙ্গে বাড়িওয়ালার ছোট ছেলে একটু আড়ালে চলে গেল কলতলার পাশ দিয়ে। পাশের ঘরের লোকটা কিন্তু বাংলাদেশি, সবাই জানে, হিন্দু। ওদেশ থেকে পালিয়ে এসেছে, হয়তো অভাবের তাড়নায়, কিন্তু বলে বেড়াচ্ছে যে সংখ্যালঘুদের ওপর খুব অত্যাচার ওখানে। লোকটা একটা চশমার দোকানে কাজ করে শুনেছি, ওই শখের বাজারের কাছাকাছি। ওর নিজেরও একটা চশমা আছে, যেটা বাইরে যখন বের হয় তখন পরে নেয়। কালো বউকে ওর পছন্দ নয়, সব সময় দুচ্ছাই করছে। লোকটাকে বাঙালি স্ট্যান্ডার্ডে মোটামুটি ফর্সাই বলা চলে। ওর মাইনে 900 টাকা, ঘর ভাড়া 600। ওর ঘর আমারটার চেয়েও ছোট কিনা তাই। কি করে যে সংসার চালায় গড নোজ। কালো বউ নাকি আবার এখন প্রেগনেন্ট। আমি এত ভাবছি কেন? আমি কি নিজেই খুব হিসেব করে অর্গানাইজড পদ্ধতিতে নিজের জীবনটাকে প্ল্যান করেছি কোনোদিন, যে আমি ওর সম্বন্ধে ভাবছি, মনে মনে ওকে ক্রিটিসাইজ করছি? ওরা কলতলার ওধারে গিয়ে গুজগুজ করে কি সব আলোচনা করছে, এদিক থেকে তা শুনবার উপায় নেই। এত গরম, তবু মশা কামড়ায়। আকাশটা একটু পরেই ফর্সা হবে। আমরা থমকে রয়েছি, কেউ ঘুমোতে যায় না।
বাড়িওয়ালা অথর্ব লোক, সে ভেতর থেকে গুঙানির মতো কি একটা আওয়াজ করে ডাক দেয়। বাড়িওয়ালার বউ ধীরে সুস্থে তার ঘরের মধ্যে ঢুকে যায়। আমি কি তবে চলে যাব ঘরে? এখানে বসে বা দাঁড়িয়ে থেকে তো কিছু করবার নেই। তবু কে আগে চলে যাবে সেই নিয়ে যেন একটু অস্বস্তি মতো হচ্ছে। সবার আগে দেখতে পেয়েছিল বাড়িওয়ালার বড় ছেলে। সে কথা বলতে পারে না ভালো করে, মাথার গন্ডগোল আছে বললাম যেটা। সে দেখতে পেয়েছিল ওদের ঘরের জানলা দিয়ে, যে ওদিক থেকে গলির ভেতরটা দেখা যায়, সেই হেতু সে লাফ মেরে ঘর থেকে বেরিয়ে এসে জড়ানো গলায় বলল, আসছে। আর প্রায় সঙ্গে সঙ্গে দেখা গেল সামনের ঘরের বউটার স্বামীকে। ভোর হয়ে এসেছে তখন। একে বোধহয় উষাকাল বলে। লোকটাকে ক্লান্ত, লোকটার চেহারা কিরকম ক্লান্ত দেখায়, বিধ্বস্ত, মলিন। অন্যদিন স্কুটারে করে আসে, আজ স্কুটার নেই। ওকে দেখে ডুকরে কেঁদে ওঠে ওর বউ। সবাই হাঁ করে দেখছে ঘটনা। বাড়িওয়ালার ছোট ছেলে বলে, কি দাদা, কোথায় ছিলেন? বৌদি চিন্তা করছে, আমরা সবাই চিন্তা করছি, একটা খবর তো দিতে হয়। লোকটা জুতো খুলে রোয়াকে উঠতে গেলে তার বউ উঠে দাঁড়িয়ে শার্ট খামচে ধরে বলে, খবর দাওনি কেন? কেন খবর দাওনি? ছোট বাচ্চা নিয়ে সারা রাত আমি কি চিন্তা করে যাচ্ছি, একটা কাণ্ডজ্ঞান নেই তোমার? বউটা চেঁচাতে থাকে। লোকটা কিন্তু পাত্তা দেয় না, বলে, আগে থেকে জানতাম না কি যে দেরি হবে, কাজ ছিল। কাজ ছিল তো খবর পাঠাতে পারতে না? স্কোপ ছিল না। এটুকু বলে সে গম্ভীরভাবে ঘরে ঢুকে যায়। এবার আমি শুরু করব পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়। এখানে আমি দস্তায়েভস্কির, ফিওদর দস্তায়েভস্কির একটা লেখা থেকে একটা উদ্ধৃতি নিয়েছি, অবশ্যই ইংরেজি অনুবাদে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লেখাটির নাম। উদ্ধৃতিটা হচ্ছে, নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হার্ডার দ্যান স্পিকিং দ্য ট্রুথ, নাথিং ইজিয়ার দ্যান ফ্ল্যাটারি। প্রফেসর ফ্রালোভকে বাড়িতে নিয়ে যেতে মাঝে মাঝে আসে তার বউ ফ্রালোভা। মিয়া বিবি দুজনেরই মাথার চুল একেবারে ধপধপে সাদা। এদিকে একদিন হয়েছে কি, ফ্রালোভ অফিস ঘরে ঢুকতেই সবাই হাসতে শুরু করেছে তাকে দেখে। আমিও তাকিয়ে দেখলাম। হাসবার মতোই ব্যাপার। ফ্রালোভের মাথা ভর্তি চুল রাতারাতি খয়েরি হয়ে গিয়েছে, মাথাটাই খয়েরি হয়ে গেছে। লাজুক লাজুক মুখ করে এই রং পরিবর্তনের ব্যাপারে সে নানান কৈফিয়ত দিচ্ছে। লাঞ্চের সময় ফ্রালোভা এলো স্বামীকে সঙ্গে করে নিয়ে যেতে। সবাই যাতে বারে বারে ফ্রালোভকে একই প্রশ্ন করে বিরক্ত না করে, সেই জন্য সে পরিষ্কার করে বলে দিল যে গতকাল সন্ধেবেলা সে ফ্রালোভকে শ্যাম্পু করাচ্ছিল। এটুকু শুনে নিশা হাসি চাপবার জন্য যেরকম মুখ করলো, সেটা দেখলে, সেই মুখটা দেখলেই হাসি চাপা মুশকিল। রঙের মূল রহস্য হলো, সাধারণ শ্যাম্পুর বদলে ফ্রালোভা ব্যবহার করেছে হেনাযুক্ত এমন একটা শ্যাম্পু যে কিছুক্ষণের মধ্যেই ফ্রালোভের মাথায় বিভিন্ন জায়গায়, কোথাও হালকা বাদামি, কোথাও কমলা, কোথাও এরকম কাছাকাছি শেডের সব ছোপ ফুটে উঠল। তা এরকম ছোপ কুকুর কিংবা গরুর গায়ে হলে কোনো ঝামেলা ছিল না। এবং আয়নায় নিজের চেহারা দেখে ফ্রালোভ ঠিক কি করেছিল, সেটা হচ্ছে, সে ঠিক করেছিল সে ন্যাড়া হয়ে যাবে। তা বউ বলল, না, অল্টারনেটিভ সলিউশনও আছে। তুমি এখন পুরো মাথায় ব্রাউন রঙের একটা ডাই দিয়ে নাও, মানে একটা ব্রাউন রঙের হেয়ার কালার ডাই দিয়ে একটু চেষ্টা করা হোক, এটা হচ্ছে শেষ চেষ্টা। তো সেটা ফেল যদি করে তাহলে মাথা ন্যাড়া করে দেওয়া হবে। তো মাথা ডাই হয়েছে ভালোভাবেই, কিন্তু যারা ধপধপে মাথার ফ্রালোভকে দেখতে অভ্যস্ত, তারা প্রথমবারে একটু হকচকিয়ে যাচ্ছে। সবই অভ্যেসের ব্যাপার। আস্তে আস্তে আমাদের চোখুশ হয়ে যাবে, ব্যাস, প্রবলেম সলভড। এরপর থেকে কেউ আর ফ্রালোভকে দেখে হাসাহাসি করেনি। এই বউ এসে সমস্ত সলভ করে দিয়ে গেল সমস্যা। সম্ভবত সেদিনই বিকেলের দিকে আমাদের অফিস ঘর ফাঁকা হতে শুরু করলো। ফাঁকা বলতে ঘরে 4-5 জন থাকি, তার মধ্যেই 4 জন উধাও।
এই যে কখন উঠে চলে গেছে লক্ষ্যও করিনি। আর একজন লোক মাঝে সাঝে বসে, গম্ভীর প্রকৃতির লোক, সে প্রত্যেক দিন সে আসেও না, তবে সেদিন সে এসেছিল আমার স্পষ্ট মনে আছে। সেও নেই। মাঝে মধ্যে আমাদের আলিউষাও থাকে, তারও কোনো পার্মানেন্ট অফিস রুম নেই। একটা ড্রাইভার, তার আর মানে ড্রাইভারের সর্দার হলেও ড্রাইভারের সর্দারদের তো আর কোনো একটা মানে অফিস রুম থাকার কথা নয়। তো আলিউষাও যখন বেরিয়ে যাচ্ছিল, বেশ হই হই করতে করতে সে বেরোলো, ফ্রালভকেও ডেকে নিয়ে গেল। আমাকেও ডাকছিল, কিন্তু আমি কি একটা যেন টাইপ করছিলাম। বললাম আসছি, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। হয়তো 1 মিনিটের বেশিই কেটে গিয়েছে টাইপ করতে করতে, আমার একটু বেশি সময় লাগে। একটা আঙুলে যত স্পিডে টাইপ করা যায় আর কি, মানে আমি তো 1-এর বেশি আঙুল ব্যবহার করতেই পারি না। তো একটু পরে ঘরে ঢুকে পড়েছে আমাদের বারিস। সে বলছে চল চল নিচে চল, কাজ পরে হবে। আমার প্রায় হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর কি। তো দরজা দিয়ে বেরোতে যাব, দেখি ফ্রালভ ফিরে এসেছে। তাকে দেখেই ওই বারিস আমার হাত ছেড়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। তো ওরকমই স্বভাব। তো ফ্রালভ খুব উত্তেজিত, সে রেগে রয়েছে। সে বলছে খবরদার নিচে যাবি না। কেন, কি হয়েছে ইউরে আন্দ্রেভিচ? ওই দেখ কি হয়েছে, দেখ ওই জানলা দিয়ে দেখ। জানলা দিয়ে আমি উঁকি মারলাম নিচে। ডুগডুগি বাজিয়ে বাঁদরের খেলা দেখানো শুরু হয়েছে নিচে। সবাই গোল করে ঘিরে রয়েছে। ওপর থেকে অবশ্য স্পষ্ট দেখা যায়। রাশিয়ানরা তো খুব মজা পাচ্ছে ওই খেলা দেখতে। ছোটবেলায় আমরাও তো কত দেখেছি সেই একই খেলা। সাহেবদের প্রতি সম্মান দেখিয়ে ড্রাইভাররা একটু তফাতে দাঁড়িয়ে, একটু গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ালে তো একটু অসুবিধা হবে। লাল সবুজ প্রিন্টেড ছাপের জামা পরা বাঁদরেরা ডুগডুগির তালে তালে ঘুরছে, লাফাচ্ছে। একে বলে বাঁদরের নাচ। 3টে বাঁদর, স্ট্যান্ডার্ড খেলা। বাঁদর গিয়ে মালিকের কানে কানে কি সব বলবে, তারপর বাঁদরদের বিয়ে হবে, অল্প মজার কথা হবে। অনেকবার দেখেছি ছোটবেলায়। তো আমি জানলা থেকে সরে এলাম। নিরীহ পশুদের উপর অত্যাচার, ফ্রালভ বলল আমাকে। আর এতগুলো লোক সেটা দেখছে, এনজয় করছে। ছি ছি ছি। আমি কিন্তু আগে কখনো এভাবে ভাবিনি। ফ্রালভ বলল, ওরা দেখুক, তুই যাস না, যাস না। বুড়ো মানুষটা চশমা খুলে ফেলে, বলল, এই আমার প্রথম বিদেশে আসা। আমার মন খারাপ হয়ে যায় জানিস। মাথায় করে করে ইট বয়ে নিয়ে যাচ্ছে মেয়েরা, আর আমরা দেখছি, আমিও দেখছি। ভারী ভারী জিনিস বাওয়াচ্ছে মেয়েদের দিয়ে। কোনো পুরুষ মানুষ তাকে সাহায্য করবে না। কিন্তু ওটা তো ওদের কাজ ইউরি আন্দ্রেভিচ, ইট না বইলে তো রোজগার থাকবে না। ফ্রালভ ঠিক যুক্তিতে পেরে ওঠে না আমার সঙ্গে। আমি বলি, আপনার দেশে মেয়েরা ভারী কাজ করে না, বা করতো না আগে, বা এখনো? হ্যাঁ, করবে না কেন? করে, কিন্তু এভাবে না। দেখুন, আমাদের দেশ গরিব, এখনই সেভাবে যন্ত্রপাতি দিয়ে তো সব করানো যায় না। তাই মানুষ কাজ করে, মানুষ দিয়ে কাজ হয়। হ্যাঁ, তা বুঝেছি, কিন্তু কিন্তু আমার এখানে বোধহয় না এলেই ভালো হতো, ফ্রালভ বলে। তাহলে এলেন কেন এদেশে? বেশি টাকা রোজগারের জন্য? একটাই তো কারণ। কিন্তু বড্ড অবিচার, বড্ড চোখে লাগে, বড্ড ভেদাভেদ। ফ্রালভ আবার চশমাটা পরে নেয়, ফের আর কথা বলে না। কাগজের উপর কি সব টুকটাক ক্যালকুলেশন করতে থাকে। বাঁদরের খেলা শেষ, সবাই উঠে এসেছে ওপরে। কিছু একটা অন্য ঝামেলা শুরু হয়েছে সেই সুইপারকে নিয়ে। ওর সঙ্গে আমি নতুন ব্যবসা খুলব ভেবেছিলাম, কোম্পানির নামও পছন্দ করে রেখেছিলাম, কাপালিক। সুরত, হ্যাঁ সুরতই তো। সবাই ওকে সুইপার বলে ডাকে, আসল নামটাই আমার মনে থাকে না অনেক সময়। ওর আরও একটা সাইড বিজনেস আছে জানা গেল। মোট 4টে টয়লেট আছে এই অফিসে, 2তলায় 2টো, 3তলায় 2টো, 2টো ছোট, 2টো বড়। ছোটগুলো মেয়েদের, বড়গুলো ছেলেদের। তো প্রত্যেক টয়লেটে তোয়ালে আছে হাত মোছার জন্য। মেয়েদেরগুলো 1টা করে, আর ছেলেদেরগুলোই 2টো করে। মোট 6টা তোয়ালে সপ্তাহে 2বার কেচে দেবার বদলে, কেচে এবং সেটাকে শুকিয়ে আবার ওখানে টাঙিয়ে দেবার বদলে টাকা নেয় সুরত। তো এটাই হচ্ছে নিয়ম আর কি। তো সুরত এই তোয়ালে কাচার জন্য টাকা নিচ্ছে, কিন্তু সে সময় মতো তোয়ালে বদলাচ্ছে না। এইটা ধরা পড়ে গিয়েছে।
ওকে বকাঝোকা করছে ওই আমাদের বারিশ ভয়ঙ্কর ইংরেজিতে ধমকাচ্ছে। এদিকে সুইপার তো ইংরেজি জানে না, তবে সে বিলক্ষণ জানে তার অপরাধটা কি। আমাকে দেখতে পেয়ে বলল, আগের বার তোয়ালে কেচে দেবার পরে শুকায়নি, সময় মতো বদলাতে পারিনি। এই কথা সে যতবার বারিশকে বুঝিয়ে বলতে যাচ্ছে, তা বারিশ তো আরও রেগে যাচ্ছে। তবে এইসব তো একবার নয়, বারবার হচ্ছে। কোনো কোনো সপ্তাহে একবারও তোয়ালে বদলায়নি। ওরা কিন্তু সেটা নজর রেখেছিল। সুইপার মাথা হেঁট করে ঘাড় চুলকোতে লাগলো। ফ্রালভ আমাকে জিজ্ঞেস করে, কাছাকাছি আর কোনো লন্ড্রি আছে? আমি কি করে জানবো? হ্যাঁ রে, আছে কোনো লন্ড্রি? আমি সুরতকে জিজ্ঞেস করি, মানে সুইপারকে। সে নেতিবাচক মাথা নাড়ে। তো বাড়ির সুইপারকে বের করে দেয় ঘর থেকে। আমায় বলে, তুই তাহলে একটা ব্যবস্থা করে দে। আমি? কত টাকা নেবে লন্ড্রি আমি জানি না, চিনিও না সেরকম কিছু। কতদিনে ডেলিভারি দেবে তাও আমি বলতে পারবো না। আমি সত্যি চিনি না এই শহর সেভাবে। বাড়ির তৎক্ষণাৎ বলে দেয়, 6 টাকা করে প্রতি দেওয়ালে হচ্ছে দাম, 6 6 36। 36 টাকা? হ্যাঁ, তুই নিজেও নিতে পারিস যদি কেচে দিস। আমি একটু চিন্তা করি, সত্যি তো আমার তো টাকার দরকার, আমি কেচে দেব। কোনো কাজই তো ছোট নয়। মুখে বলে বেড়াবো সব কাজই সমান আর কাজের বেলায় পিছিয়ে যাব, এ তো ঠিক নয়। আমার তো টাকার দরকার তো আছেই। আমি রাজি হয়ে যাই। ফ্রালভ একটা ঝোলা ব্যাগ দেয় আমাকে। 6টা তোয়ালে গুনে গুনে তাতে ভরে নিই আমি।